হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়। এবং এই চ্যানেলেই আমাদের আরও একটা ছোট্ট প্রয়াস মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচ 2026, যারা এবছর মাধ্যমিক দেবে 2026 সালে তাদের জন্য। এই ব্যাচে আমি তোমাদের ম্যাথটা করানোর চেষ্টা করছি। সেই কার্যক্রমে আমরা বেশ কিছুটা পথ হেঁটে ফেলেছি, আরো অল্প কিছুটা পথ বাকি রয়েছে। সেই কারণে আজকে আমরা শুরু করছি যেটা এর আগের লেকচারে আমরা উপপাদ্যগুলো কমপ্লিট করেছি। এবার আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞান থেকে তোমাদের একটা বড় অঙ্কের মার্ক আসে, মানে বেশ খানিকটা মার্কস আসে তোমাদের। আমরা আজকে শুরু করছি যেটা সেই সম্পর্কে আগে কিছু তোমাদের বলে নি। এই যে রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞান আমরা আজকে তোমাদের শুরু করছি। এই রাশিবিজ্ঞানে তোমাদের এখান থেকে এমসিকিউ আসবে একটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্য স্থান আসবে একটা, আর ট্রু ফলস আসবে একটা। ট্রু ফলস একটা, আর হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী আসবে তোমাদের, সরি, সংক্ষিপ্ত উত্তরধর্মী মানে এসএ কিউ আসবে তোমাদের, এসএ কিউ। এখান থেকে এসএ কিউ আসবে দুটো, সরি এসএ কিউ একটা আসবে, একটা হচ্ছে টু মানে 2 মার্ক। আর হচ্ছে তোমার এলএ কিউ আসবে, এলএ কিউ এখান থেকে তোমাদের আসবে তিনটে প্রশ্ন আসবে, তিনটে আসবে সেখান থেকে দুটো করতে হবে, দুটোর জন্য 2 × 4 8 মার্ক। তাহলে টোটাল মার্কস হচ্ছে তোমাদের 8 আর 2 10 আর 3, 8 আর 2 10 আর 3 13, 13 মার্কস। এই একটা চ্যাপ্টার থেকেই তোমাদের আসবে 13 মার্কস, 13টা মার্ক আসবে। এটা হচ্ছে তোমার 26, চ্যাপ্টার নাম্বার 26-এ এটার কে তোমার 4 ভাগে ভাগ করেছে, 26.1, 26.2, 26.3, আর হচ্ছে 26.4। তো এই যে 26.1, 26.2, 26.3 আর 26.4, এটা এই পোর্শনটায় তোমাদের রয়েছে শুধু গড়, এটা রয়েছে মধ্যমা, মধ্যমা, আর এই দুটোই রয়েছে তোমাদের সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু, সংখ্যাগুরু মান, আর রয়েছে ওজাইভ, সংখ্যাগুরু মান আর ওজাইভ, লেখচিত্রের ওজাইভ রয়েছে তোমাদের। তো এই পুরো চ্যাপ্টারটাকে মানে এই 13 মার্কসের যে চ্যাপ্টার, এটা আমরা কমপ্লিট করব, এটা আমরা কমপ্লিট করব দুটো লেকচারে, 1+1 লেকচার, 1+1 লেকচার। আজকে লেকচার 1, এরপরে আরো একটা যেটা লেকচার আসবে সেটা লেকচার 2 হবে। সেই লেকচারে তোমাদের মানে আজকে আমরা যেটা করব সেটা এই 26.1 আর 26.2, এটা আমরা আজকের জন্য রেখেছি। আর এই যে পোর্শনটা এটা আমরা নেক্সট লেকচারের জন্য রেখেছি। তাহলে তোমাদের একটা ওভারঅল আইডিয়া হলো আমরা যা করতে চলেছি তা থেকে কত মার্কস আসবে, কেমন মার্কস ডিস্ট্রিবিউশন। আরো একবার দেখে নাও, রাশিবিজ্ঞান যে টোটাল চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 26, এমসিকিউ একটা আসবে তোমাদের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থান একটা আসবে, ট্রু ফলস একটা, এসএ কিউ তোমাদের একটা, আর এলএ কিউ আসবে তিনটে আসবে, সেখান থেকে তোমাদের দুটো করতে হবে, প্রত্যেকটার জন্য 4 মার্ক করে, এবং টোটাল মার্কস হচ্ছে 13। অতএব একটা ভালো ওয়েটেজের চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারের সুবিধা হচ্ছে এখান থেকে মার্কস পাওয়া অনেকটা সহজ, মানে খুব বেশি যে টাফ ব্যাপারটা তা নয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু লেন্দি হতে পারে, কিন্তু চ্যাপ্টারটা তোমাদের মানে চ্যাপ্টার তুলনামূলকভাবে ইজি, কনসেপ্ট খুব বেশি নেই। তো চলো শুরু করা যাক। আমরা আজকে এই 26.1 থেকেই শুরু করি। আচ্ছা, এই যে রাশিবিজ্ঞান আমরা যেটা করতে চাইছি, এই রাশিবিজ্ঞানে আমরা যা যা বার করব সেটা হচ্ছে মধ্যগামিতার মাপক, মধ্যগামিতার মাপক, মধ্যগামিতার মধ্যগামিতার মাপক, বা এটাকে ইংরেজিতে বলে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি।
মানে ধরো আমাকে কিছু নাম্বার দিয়ে দিল, ধরো 2, 5, 9, 11, 17, 23 আর 27, ধরো এরকম কিছু নাম্বার দিয়ে দিল। তাহলে এখানে টোটাল নাম্বার কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা, তাই তো? 3, 3, 6, 7টা টোটাল নাম্বার আছে 7টা। তাহলে এই যে 7টা যে নাম্বার আছে, তাহলে এই যে এখান থেকে আমরা কনসেপ্ট বিল্ড আপ শুরু করছি। এই যে টোটাল যে নাম্বার সেটাকে আমরা লিখি এন দিয়ে। কি দিয়ে লিখি? এন। এন কত? 7 আমার। এন কত? 7। মানে টোটাল নাম্বার বা ডিজিট যতগুলো আছে, ডিজিট বললে ভুল হবে, নাম্বার আছে 7টা। এবার এর মধ্যগামিতা 7কে যদি 2 দিয়ে ভাগ করি, 7কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে তোমার কি হবে? 3.5। হ্যাঁ, 3.5। তার মানে 3.5 না নিয়ে আমি যদি 4 নিই, এটাকে 4 নিই, তাহলে চতুর্থতম পদ 1, 2, 3, 4, এটা হচ্ছে চতুর্থতম পদ। এবার দেখো, যদি আমি এদিক থেকে যাই, 1, 2, 3 নম্বর পদের পরে কি আমার এই চতুর্থ পদ রয়েছে। আবার যদি উল্টো দিক থেকে আসি, 1, 2, 3, এই যে 4th নাম্বারে পড়ছে আমার। তাহলে এই যে সেন্ট্রাল টু দা সেন্টার, মানে মধ্যবর্তী কোনো পজিশনে যাওয়ার যে প্রবণতা বা মধ্যবর্তীর আশেপাশে যাওয়ার যে প্রবণতা, সেন্ট্রালে যাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলি মধ্যগামিতার মাপক। ক্লিয়ার? মধ্যগামিতার মাপক ব্যাপারটা কি? এবার এই মধ্যগামিতার মাপকের ভিতরই আমরা পড়ব গড়, মধ্যমা বা মধ্যক, গড়, মধ্যমা, আর একটা হচ্ছে সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান। তাহলে এই মধ্যগামিতার মাপকের ভিতরে আমরা গড়, মধ্যমা আর সংখ্যাগুরুতার মান পড়ব। এই গড়টাকে বলা হয় মিন ভ্যালু, মধ্যমাটাকে বলা হয় মিডিয়ান, MEDIAN, মিডিয়ান, আর সংখ্যাগুরু মানটাকে বলা হয় মোড। মিন, মিডিয়ান আর হচ্ছে মোড বা মড। ওকে, এই সব গল্প আমাদের পড়তে হবে। আজকে আমরা এই দুটো পোর্শন নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো ঠিক আছে, চলো গড় দিয়ে শুরু করা যাক। এই ভ্যালু থেকে আমরা গড়টা বার করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে যা যা দিয়ে দিয়েছে আমাকে তথ্য, দেখো এই যে 259, এটা হচ্ছে আমাদের নাম্বার বা ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের। তাহলে টোটাল নাম্বার ভ্যালু হচ্ছে আমরা এন পেয়েছি কত? এন হচ্ছে 7, টোটাল নাম্বার হচ্ছে 7। তাহলে আমাদের যদি এদের গড় বার করতে হয় তাহলে কি করতে হয়? এদের যে যোগফল, এদের যে যোগফল, সেটাকে টোটাল নাম্বার কতগুলো নাম্বার আছে সেটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এদের গড় কি হবে? দেখো, এদের গড় হবে 2 + 5 + 9 + 11 + 17 + 23 + 27 বাই 7। এটা হচ্ছে এদের গড় হবে। এটাকে আমরা বলি, এই যে যখন ডিরেক্টলি গড় বার করতে পারছি সেটাকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়। কি বলে? প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়। ওকে, তাহলে এদের ভ্যালু বার করলে যা হোক একটা কিছু আসবে। এবার দেখো, এটাকে যদি আমি x1, এটাকে x2, এটাকে x3, এটাকে x4, এটাকে x5, এটাকে x6, এটাকে x7 দিয়ে যদি আমি ডিনোট করি, তাহলে আমি এই যে ফর্মুলাটা লিখেছি এটাকে আমি মডিফাই করে কি এরকম লিখতে পারি? x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 প্লাস xn। xn কোনটা? সর্বশেষ পদ, বাই নিচে হচ্ছে n। n কত? নাম্বার, কতগুলো সংখ্যা দিয়েছে তার নাম্বার। এটাকে আরো সুন্দর করে লেখা যায় সামেশন অফ xi বাই n। এই যে এটাকে, এই সিম্বলটাকে বলা হয়, এই যে এই সিম্বল, এটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা, ক্যাপিটাল সিগমা। এটাকে আমরা বলি সামেশনও বলি, সামেশন। সামেশন মানে মোট। এই সিম্বলটা ইউজ করা হয় মোট বা যোগফল বোঝাতে, মোট বা যোগফল বোঝাতে আমরা এই
সামেশন বা সিগমা, ক্যাপিটাল সিগমা বলা হয়, এটাকে আমরা সামেশনও বলে থাকি। এই যে সামেশন অফ এক্স আই, এর মানে হচ্ছে যে যতগুলো নাম্বার আছে এক্স আই বলতে এই যে 1 2 3 করে করে এন অবধি, এদের যোগফলটাকে বোঝায় সামেশন। এই যে পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করলাম, এই যে পদ্ধতি, এটাকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়। ওকে, এবার এখানে একটা কাজ করতে হয়, এই যে সিগমা যে লিখেছি না, এই সিগমা এর নিচে দেওয়া হয় আই ইকুয়াল টু সামথিং, আর এখানে মানে ধরো এই এক্স আই এর আমি সমষ্টি নির্ণয় করব, তাহলে আই ইকুয়াল টু যেখান থেকে শুরু হবে, ধরো আই 1 থেকে শুরু হলো, আর উপরে হচ্ছে এই যে এটার ক্ষেত্রে যেমন এন কত 7 অবধি যাচ্ছে, তাহলে এই যে নিচে যেটা লেখা হয় এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে বলে লোয়ার লিমিট, আর উপরে যেটা লেখা হয় সেটাকে বলে হায়ার লিমিট। যে নিচে যেটা লেখা হয় সেটাকে বলে লোয়ার লিমিট, আর উপরে যেটা লেখা হয় সেটাকে বলে হায়ার লিমিট। এর মানে কি জানো, এই যে এই গল্পটার মানে হচ্ছে, এটাকে যদি আমি বড় করে এলাবোরেট করে লিখি, এর মানে হচ্ছে তোমার x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x7, এটাই x7, মানে 7টা পদকে সে যোগ করবে। এটাকে যদি এই যে এরকম যদি লিখে দিত, ধরো সামেশন অফ i ইকুয়াল টু 1, আর এখানে হচ্ছে ধরো 13 এই xi, তাহলে এটাকে আমি এলাবোরেট করে কি লিখতে পারতাম, এখানে লিখতে পারতাম x1 প্লাস x2 প্লাস ডট 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 x13। বুঝতে পেরেছো? এইটা বলে লোয়ার লিমিট। এই লোয়ার লিমিট থেকে নিম্ন সীমা, এই নিম্ন সীমা থেকে শুরু করে আমাকে ঊর্ধ্ব সীমা অবধি যেতে হবে, তার ভিতর যতগুলো পদ রয়েছে সেই পদগুলোর যোগফল হচ্ছে এই পুরোটার অর্থ। আশা করি বুঝতে পেরেছো, কোনো দুঃখ কষ্ট নেই আশা করা যায়। ঠিক, এটাকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতিও বলতে পারো বা যৌগিক গড়ও বলতে পারো। কি গড়? যৌগিক গড়। যৌগিক গড়। তাহলে এই যৌগিক গড়টাকে এক্স বার দ্বারা ডিনোট করা হয়। এই যে এক্স এর উপরে দাগ, এটাকে এক্স বার বলেও ডিনোট করা হয়। এবার যৌগিক গড় শিখলাম, এবার আমরা ভারযুক্ত গড়টা একটু শিখে নিই। হ্যাঁ, ভারযুক্ত গড়, ভ্যালু আমার সেম থাক, আমি এই পাশে আরো একবার লিখে দিচ্ছি তোমাদের। ভ্যালুটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ধরো আমাকে কোনো একটা ডেটা দিয়ে দিয়েছে, এই মধ্যমটা পরিমাপটা মুছে দিই আমি। কোনো একটা ডেটা দিয়েছে যে ধরো কোনো একজন ব্যক্তি এক্স, কোনো ব্যক্তি, ধরো আমাকেই ধরো না, যে আমার একটা চায়ের দোকান আছে, ধরে নাও যে একটা, যদিও নেই কিন্তু, হ্যাঁ চা খেতে এসো না, আমার একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে, আমার চায়ের দোকানে লাভের হিসাব করছি আমি। প্রথমে ধরো আমার লাভ হয়েছে 120 টাকা, তারপরে হচ্ছে 125 টাকা, তারপরে 130 টাকা, তারপরে 135, তারপরে 140, তারপরে 145। ঠিক আছে, এটা হচ্ছে আমার লাভ হয়েছে। ধরো 120 টাকা লাভ হয়েছে আমার 2 দিনে, 125 টাকা লাভ হয়েছে 3 দিনে, 130 টাকা লাভ হয়েছে আমার 4 দিনে, তারপরে হচ্ছে 135 টাকা লাভ হয়েছে ধরো আবার 2 দিনে, 140 টাকা লাভ হয়েছে ধরো আবার, 140 টাকা লাভে ধরো 7 দিন লেগেছে, আর 145 টাকা লাভে ধরো 5 দিন লেগেছে। এটা হচ্ছে আমার লাভের পরিমাণ, লাভের পরিমাণ, আর এটা হচ্ছে আমার দিন সংখ্যা, দিন সংখ্যা। একটা হচ্ছে লাভের পরিমাণ, একটা হচ্ছে দিন সংখ্যা। এবার এখান থেকে যদি আমাকে তোমার কি বলে, এখান থেকে যদি আমাকে গড় নির্ণয় করতে হয়, তাহলে এই যে এইগুলো যেটা লাভের পরিমাণ, এটাকে আমরা ডিনোট করি এক্স আই দিয়ে, আর দিন সংখ্যাটাকে আমরা ডিনোট করি এফ আই দিয়ে। এই এফ আইটাকে পরিসংখ্যাও বলা হয়। কি বলা হয়? পরিসংখ্যাও বলা হয়। লাভের পরিমাণ এক্স আই আর দিন সংখ্যা হচ্ছে এফ আই। তাহলে এদের ক্ষেত্রে যদি আমার যৌগিক গড় নির্ণয় করতে হয়, যৌগিক গড় যদি নির্ণয় করতে হয়, তার ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স আই বাই সামেশন অফ এফ আই। এটা হচ্ছে যৌগিক গড়, মানে এদের যোগফল বাই এই পরিসংখ্যার যোগফল, এটা হচ্ছে যৌগিক গড়ের সূত্র। আচ্ছা,
এবার যদি আমাকে বলে যে যৌগিক গড় নয়, ভারযুক্ত গড় বা ভরযুক্ত গড়, ভারযুক্ত গড়ই বলে ওয়েটেড মিন, সেখানে আমরা কি করি দেখো, এটা হচ্ছে এফ আই এক্স আই, এর পরে একটা আমরা কলাম করি, সেটা হচ্ছে এফ আই এক্স আই। কি করলাম, এফ আই এক্স আই, সেখানে কি করতে হয়, এই এক্স এর সাথে এফ আইটাকে গুণ করতে হয়। তাহলে এটাকে গুণ করলে হবে 240, এটাকে গুণ করলে হবে হচ্ছে তোমার 3×5 = 5 হাতে 1, 3×5 = 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 অক্ষে 3, 3 শূন্য 4 শূন্য 0, 4 3 4 12, 2 হাতে 1, 4 অক্ষে 4 আর 1 5, 135 হচ্ছে 270, 140, 7 শূন্য 4 7 28, 7 অক্ষে 7 আর 2 9, 5 5 25 5 হাতে 2, 5 4 5 20 আর 2 22, 2 হাতে 2, 5 অক্ষে 5 আর 2 7। এটা আমি কি পেলাম, এফ আই এক্স আই। তাহলে এই যে যখন ভারযুক্ত, যখন এই যে লাভের পরিমাণ বা আমার শ্রেণীর সীমাও বলা হয় এটাকে, শ্রেণীর সঙ্গে যখন আমি দিন সংখ্যা মানে পরিসংখ্যাকে গুণ করি, তখন গুণ করার ফলে যে নাম্বারটা পেলাম, এদের ক্ষেত্রে আমি এখান থেকে বার করতে পারি ভারযুক্ত ভারযুক্ত গড়। ভারযুক্ত গড় কি করে বার করতে পারি, সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। ভারযুক্ত গড়ের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। এখান থেকে আমি পেয়ে যাব সামেশন অফ এফ আই, সবগুলোকে যোগ করলে সামেশন অফ এফ আই পেয়ে যাবো আমি। ওকে, যৌগিক গড় গেল, ভারযুক্ত গড় গেল। ঠিক আছে, এতক্ষণ আমরা তো সিঙ্গেল ভ্যালু দিয়ে করলাম, যে এইগুলো সব আমার সিঙ্গেল ভ্যালু ছিল। এবার যদি একটা সীমা দিয়ে দেয়, একটা শ্রেণী সীমা দিয়ে দেয়, দেখো সেটা কিভাবে হয়। এই তথ্য এখানে থাক, এই পাশে লিখি আমি। ধরো এটাই আমার লাভের পরিমাণ এবার চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, লাভের পরিমাণ দিন সংখ্যা, লাভের পরিমাণ দিন সংখ্যা, দিন সংখ্যা এটাকে আমরা পরিসংখ্যাও বলে থাকি। আচ্ছা, এই দুটো আগে লিখে নিই আমি। ধরো ধরো লাভের পরিমাণ আমার 110 থেকে 120 টাকা, তারপর হচ্ছে 120 থেকে 130 টাকা, 130 থেকে 140 টাকা, 140 থেকে 150 টাকা, এই অবধি ধরো। ওকে, 140 থেকে 50 টাকা। এবার এই শ্রেণী সংখ্যা ধরো, এই 110 থেকে 120 টাকা আমার লাভ হয়েছে কতদিনে, 7 দিনে, এটা হচ্ছে ধরো 5 দিনে, এটা হচ্ছে 3 দিনে, এটা হচ্ছে 2 দিনে, ধরে নাও, কোনো অসুবিধা নেই এখানে। এবার এই যে আমি যেটা লিখেছি দেখো, এইখানটা এই অবধি আমি যেটা লিখেছি, এই অবধি আমি যেটা লিখেছি দেখো, 110-এ শুরু হয়েছে, এখানে 120-তে শেষ হয়েছে, কিন্তু এটা একটা শ্রেণী সীমা, একটা শ্রেণী সীমা না, তার পরেরটা দেখো আবার 120 থেকে শুরু হয়েছে। তার মানে এই শ্রেণীতে যেখানে গিয়ে শেষ হয়েছিল, প্রথম শ্রেণীতে যেখানে গিয়ে শেষ হয়েছে, এটাকে বলা হয় শ্রেণীর, আচ্ছা এটা একটু দেখে নাও, ধরো এই যে 110 থেকে 120, এটাকে বলা হয় এই শ্রেণীর ঊর্ধ্বসীমা, 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 আর এটাকে বলা হয় এই শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা, ঊর্ধ্বসীমা আর নিম্ন সীমা একই শ্রেণীর। যেটা লোয়ার নাম্বার সেটাকে বলা হয় নিম্ন সীমা, যেটা হায়ার নাম্বার সেটাকে বলা হয় ঊর্ধ্বসীমা। এখান থেকে আমরা মধ্যমা বার করতে পারি, দেখো এই সীমানা, এই শ্রেণীর মধ্যমা আমরা যদি বার করি, মধ্যমা যদি আমরা বার করি, সেক্ষেত্রে আমরা বার করি হচ্ছে নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা, নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই 2। এখান থেকে আমরা কি করি, মধ্যমাটা বার করি। এই মধ্যমাটাকে, তাহলে এই শ্রেণীর ক্ষেত্রে আমার মধ্যমা কত হবে,
110 যোগ 120/2, তাহলে 230/2, 230 কে ভাগ করলে কত হবে? 2 1 যা 2, 2 1 যা 2, আর হচ্ছে 5, 115 হবে। তাহলে 110 আর 115-র মধ্যমা হচ্ছে 115। তাহলে এইখানে আমি ওটাকে লিখি মধ্যমা। মধ্যমাটাকে লেখা হয় xi দিয়ে, এখানে xi বা di দিয়েও লেখা হয়। di যদিও আলাদা জিনিস, সেখানে আমরা যাচ্ছি না। ওই যেটা বলছিলাম, এই যে কোনো যে পরিসংখ্যানের ক্ষেত্রে মানে আমাদের যে ডিটেলস দেওয়া থাকবে তাদের ক্ষেত্রে যদি একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা তার পরবর্তী শ্রেণীর যদি নিম্নসীমা হয়, একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা তার পরবর্তী শ্রেণীর যদি নিম্নসীমা হয়, সেটাকে আমরা বলি শ্রেণী সীমানা। কি বলি? শ্রেণী সীমানা। কন্টিনিউয়াস ম্যানারে রয়েছে, মানে 120 আবার পরের এসে 120তেই শুরু হচ্ছে। ধরো এটা এরকম না দিয়ে যদি আমাকে এরকম দিত, ধরো 109 থেকে 120, তারপরে হচ্ছে 121 থেকে 129, তারপরে হচ্ছে 130 থেকে 139। এখানে ভুল করে ফেললাম, এখানে 110ই থাক, এটা 19 থাক, সুবিধা হবে ওখানে। তাহলে এটা 19 থাক, 119, 121 থেকে 29, 130 থেকে 39, আর 140 থেকে 149। এরকম যদি দেওয়া থাকে, তাহলে দেখো এই প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা এরা কিন্তু সেম নয়, তাহলে এদের শ্রেণী মানে এদের ক্ষেত্রে যেটা হয় এটাকে বলে শ্রেণী সীমা। এটাকে কি বলে? শ্রেণী সীমা। এবার এদেরকে যদি আমার এই শ্রেণী সীমাটাকে যদি আমার শ্রেণী সীমানায় কনভার্ট করতে হয়, তাহলে কি করা হয়? ধরো এই যে প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা, এদের দুজনকে বিয়োগ করতে হয়। তাহলে আমার দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 121, সেখান থেকে বিয়োগ করবো কোনটা থেকে? তার যে আগের শ্রেণীর ঊর্ধ্বসীমাকে বিয়োগ করবো। তাহলে কত হচ্ছে? 119। তাহলে 119, আর এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে, আবার ভুল করেছি, এখানে 120 হবে। তার মানে 120 আর 119 এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। মানে 120 থেকে 119 বাদ দিলে থাকে 1/2, তার মানে 0.5, সরি 0.2 নয়, 0.5, 0.5 হবে। এবার 0.5 এ কি করতে হয়? দেখো এর ঊর্ধ্বসীমার সাথে 0.5 যোগ করতে হয়, আর এই নিম্ন সীমার থেকে 0.5 বিয়োগ করতে হয়। ঊর্ধ্বসীমার সাথে 0.5 যোগ আর নিম্ন সীমার সাথে 0.5 বিয়োগ। কোন ক্ষেত্রে? যখন তাদের মধ্যবর্তী পার্থক্য 1 হচ্ছে। যদি এদের পার্থক্য যদি 2 হতো, তাহলে কি হতো? 2/2 করলে কত হতো? সেখানে 1 হতো। এবার ধরো এদের পার্থক্যই যদি আমার হতো 3 হতো, 3/2 করলে কত হতো? 1.5 হতো। সেক্ষেত্রে আমি কি করতাম? এই ঊর্ধ্ব সীমার সাথে তোমার 1.5 যোগ করতাম, আর নিম্ন সীমা থেকে আমি 1.5 বিয়োগ করতাম। তাহলে এটাকে যদি আমি শ্রেণীর সীমানাতে কনভার্ট করি, তাহলে কি হবে? দেখো নিম্ন সীমার থেকে বিয়োগ করো, ঊর্ধ্ব সীমায় গিয়ে যোগ করো। তাহলে এই যে নিম্ন সীমা হচ্ছে 110, এখান থেকে 0.5 বাদ দিলে হয় 109.5, থেকে হয় 119.5। হলো এটা প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কি হবে? এই যে 120 নিম্ন সীমা থেকে বাদ দিতে হবে, নিম্ন সীমা থেকে বাদ দিলে কত হবে? 119.5, আর ঊর্ধ্ব সীমার সাথে যোগ করতে হবে, যোগ করলে হবে 129.5। অনুরূপভাবে এটা হবে 129.5, আর এটা হবে 139.5। এখানে তোমার 139.5, আর এইখানে হবে 149.5। এইভাবে হচ্ছে আমার শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানায় কনভার্ট করে নিতে হয়। এটা তোমাদের পরবর্তীকালেও কাজে লাগবে। এটা হচ্ছে শ্রেণী সীমা, এটা হচ্ছে সীমা। এই সীমা ওই সীমা নয়, এটা হচ্ছে শ্রেণী সীমা, আর এটা হচ্ছে সীমানা। এটা সীমা না। ক্লিয়ার? আশা করি এই অবধি ক্লিয়ার হয়েছে। ওকে। এই পোর্শনটাকেও মুছে দিচ্ছি আমি।
এবার দেখো এই যে মধ্যমা যেটা বার করেছি না, এই যাদের ক্ষেত্রে এই শ্রেণীর সীমানা দেওয়া থাকে তাদের ক্ষেত্রে একটা মধ্যমা বার করলেই হয়ে যায়। কেন হয়ে যায়? ধরো এদের প্রত্যেকটার দেখো ডিফারেন্স, এই যে ডিফারেন্স মানে ঊর্ধ্বসীমা আর নিম্ন সীমার মাঝখানে যে ডিফারেন্স সেটাকে আমরা লিখি এইচ দিয়ে, সেটাকে আমরা কি দিয়ে লিখি? এইচ দিয়ে লিখি। তো এদের মাঝখানে যে ডিফারেন্স সেটা হচ্ছে তোমার কত? 10। কত ডিফারেন্স? 10। প্রত্যেকটা সীমানা এই যে দেখো ঊর্ধ্বসীমা আর নিম্ন সীমার মাঝখানে পার্থক্য হচ্ছে 10। তাহলে আমরা কি করব? এই যে প্রথমটার আমি যখন মধ্যমা বার করেছিলাম সেটা হয়েছিল আমার 115, তার পরের গুলো সবগুলোতে 10 10 10 10 যোগ করতে গেলেই হবে। তাহলে এর পরেরটা হবে 125, 135, তারপর হচ্ছে 145। এভাবে আমি কি পেয়ে গেলাম? মধ্যমা পেয়ে গেলাম। মধ্যমার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই শ্রেণী সীমানা দেওয়া থাকবে এবং এদের মধ্যবর্তী পার্থক্য, ঊর্ধ্বসীমা আর নিম্ন সীমার মধ্যবর্তী পার্থক্য যদি সেম হয়, তাহলে আমি কি করতে পারি? এই যে প্রথম যে মধ্যমাটা পেয়েছি আমি x1, মানে প্রথমটা পেয়েছি আমি x1, তাহলে আমার x2 কত হবে? x2 হবে হচ্ছে তোমার x1 প্লাস এইচ। x3 কত হবে তোমার? তাহলে তোমার x3 হবে x2 প্লাস এইচ। আশা করি বুঝতে পেরেছো। সেইভাবে আমি এখানে লিখে দিয়েছি এটা। এর পরের যেটা ধাপটা রয়েছে আমাদের, এবার এই পোর্শনটা মুছে দিই। এই পোর্শন মুছে দিয়ে আমি এখানে লিখি fi xi। তাহলে এই যে 115কে 7 দিয়ে গুণ করতে হবে। 7 5 7 35-এর 5 হাতে 3, শতকে 7, 3 10-এর 0 হাতে 1, শতকে 7 আর 1 8। এই যে 125 গুণ 5 করলে হয় হচ্ছে 625 নয়, 5 5 25-এর 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে 1, 5 5 625, 3 5 15-এর 5 হাতে, 3 5 15-এর 5 হাতে 1, 3 3 9 আর 1 10-এর 0, 3 ওকে 3 আর 1 4, 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 2 ওকে 2। ওকে, এটা হচ্ছে আমি সামেশন এই এফআই এক্সআই পেয়ে গেলাম। এখানে এদের সবগুলোকে যোগ করলে আমি এখানে সামেশন অফ এফআই এক্সআই পেয়ে যাব, ঠিক। আর এটাকে যদি যোগ করি আমি সামেশন অফ এফআই পেয়ে যাব, সামেশন অফ এফআই পেয়ে যাব। তাহলে এই যে পদ্ধতি, মানে এই যেখানে আমরা মধ্যমা বার করে যখন আমরা গড় নির্ণয় করছি, মধ্যমা বলার থেকে বেটার হয় এটাকে মধ্যক বললে, শ্রেণী মধ্যক। মধ্যমার থেকে বেটার হয় মধ্যক বললে। তাহলে এই মধ্যক বার করে আমরা যে গড়টা বার করছি সেটাকে বলে হচ্ছে প্রত্যক্ষ। এখানে একটু জায়গা রেখে দিয়ে আমাকে কাজ দেবে এখানে। প্রত্যক্ষ গড় বা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, সেটার ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। যখন সীমা দেওয়া আছে, শ্রেণীর সীমানা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা যখন এই সামেশন অফ এফআই এক্সআই বার করে করছি সেটা হচ্ছে প্রত্যক্ষ গড়। তাহলে এখন অব্দি আমরা তিনটে গড় শিখলাম: যৌগিক গড়, ভরযুক্ত গড়, প্রত্যক্ষ গড়। এর পরের যেটা আছে তোমাদের, এর পরের স্টেপে যেটা আছে সেটা হচ্ছে কল্পিত গড়। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে কল্পিত গড়। কল্পিত গড়ের ক্ষেত্রে কি করতে হয় তোমাদের? আমাদের কোনো একটা কল্পনা করে নিতে হয় যে এটা আমার কল্পিত গড় হবে, যে এই গড়টা আমার কল্পিত গড়। ঠিক আছে, কল্পিত গড়ের ক্ষেত্রে কি করা হয়? ধরো আমি এখানে 4টে ভ্যালু লিখেছি, তো 5টা লিখলে ভালো হতো, ঠিক আছে 4টে লিখেছি অসুবিধা নেই। মোটামুটি মাঝামাঝি কোনো একটা জায়গা, ধরো 110 আর 150 এর মাঝামাঝি হচ্ছে 120 মতো আসে, 125 মতো আসে, হ্যাঁ 125 মতো আসে। তাহলে এই যে যেটা এক্সআইটাকে বার করেছি, এটাকে যদি আমি ধরে নিই মধ্য শ্রেণী বার করেছি, এটাকে এই যে এ ধরে নিই, এটাকে বলা হয় কল্পিত গড়। এটাকে কি বলে? এটাকে বলে, একে বলে কল্পিত গড়। কল্পিত গড় কিভাবে ধরতে হয় আমাদের? কল্পিত গড় ধরতে হয় মাঝামাঝি কোনো একটা জায়গায়, আমরা যেখানে মনে হয় যে যে এখানে আমার গড়টা থাকতে পারে, সেই জায়গাটাকে আমরা কল্পিত গড় ধরে নিই। তাহলে এটাকে আমি কল্পিত গড় ধরলাম। তাহলে কল্পিত গড় ধরলে তারপরে আমাকে করতে হয়, এখান থেকে বার করতে হয় ডিআই। ডিআই হচ্ছে তোমার এক্স আই মাইনাস এফ আই, তাই তো?
না সরি, ডিআই হচ্ছে তোমার এক্সআই মাইনাস এ, এক্সআই মাইনাস এ। ডিআইটা কি তোমার, ডিআইটা হচ্ছে এক্সআই মাইনাস এ, ডিআইটা হচ্ছে আমার এক্সআই মাইনাস এ। তাহলে এখানে এ ধরেছি আমি কতকে, 125 কে, তাহলে 125 এ আবার এক্স আই 125, তাহলে এটা জিরো হবে। তারপরে উপরে দেখো এই যে 125 থেকে এক্স আই মাইনাস এ, মানে এক্স আই আমার কত এখানে 115, এটার ক্ষেত্রে বার করছি আমি, এটার ক্ষেত্রে তাহলে এক্স আই হচ্ছে 115, সেখান থেকে যদি আমি 125 বাদ দিই কত হয়, -10 হয়, এখানে -10 লিখতে হবে। তারপরে 135, এই নিচেরটা 135 থেকে 125 বাদ দিলে কত হয়, +10 হয়, সেখানে +10। তারপরে হচ্ছে কত, 145, সেখান থেকে আমি 125 বাদ দিলে কত পাবো, আচ্ছা 20 পাবো। ঠিক এইভাবে আমার ডিআইটা বার করতে হয়, এক্সআই মাইনাস কে, এটা হচ্ছে আমার ডিআই এর ফর্মুলা। এবার ডিআই পেয়ে গেলাম, ডিআই পেয়ে গেলাম, এরপর আমাকে বার করতে হয় এফ আই ডিআই, এরপরে বার করতে হয় এফ আই ডিআই। কমপ্লেক্স মনে হচ্ছে, একটার ভিতর অনেক কিছু করাচ্ছি বলে চাপ নিও না, এরপরে যখন অঙ্কে আসবো দেখবা যে সব এক। এফ আই ডিআই, এফ আই ডিআই হচ্ছে তোমার এই এফ আই এর সাথে এই ডিআই এর গুণ, তাহলে -70, জিরোর সাথে যাই গুণ করে জিরোই হবে, 10 কে 3 দিয়ে গুণ করলে 30, আর 20 কে 2 দিয়ে গুণ করলে 40। তাহলে এখানে হচ্ছে সামেশন অফ এফ আই ডিআই, সামেশন অফ এফ আই ডিআই কত হবে আমার, ধরো 40 30 70, 70 70 কেটে গেল, জিরো হয়ে গেছে, মানে লজিক্যালি এরকম হয় না খুব একটা, কিন্তু আমার হয়ে গেছে জিরো। এরকম হওয়ার কথা না, তার মানে আমি তথ্য ভুল ভাল নিয়েছি, বুঝলে তো। যাই হোক, আমার এখানে সামেশন অফ এফ আই ডিআই বার করে নিতে হবে, আমি কোথাও না কোথাও ভুল করেছি, এতে কোনো সন্দেহ নেই বিন্দু মাত্র। 7×10 = 70, ভুল করেছি বলে এরকম অ্যান্সারটা আসছে। এবার এফ আই ডিআই পেয়ে গেলাম কল্পিত গড়, তাহলে এখান থেকে প্রত্যক্ষ পদ্ধতির পরে আসে কল্পিত গড়, কল্পিত গড়, কল্পিত গড়ের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই, এটা হচ্ছে আমার কল্পিত গড়। এরপরে আরো একটা ধাপ আছে, সেটাও আমি তোমাদের এখানেই করিয়ে দেবো। আহ কল্পিত গড় কি উপরে কোথাও লেখার জায়গা আছে, জায়গা তো নেই। আচ্ছা, এই কল্পিত গড়টাকে কেটে কুটে কোথাও অন্য জায়গায় লেখা যায়, কল্পিত গড় এই নিচেই লিখে দিই, কল্পিত গড় এখানে হচ্ছে তোমার সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই, এটা হচ্ছে আমার কল্পিত গড়। এরপরে আছে তোমার ধাপ বিচ্যুতি বা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়। ধাপ বিচ্যুতি বা ক্রম বিচ্যুতি পদ্ধতি, এটাকে বলা হয় তোমার কল্পিত গড় পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি বা বিচ্যুতি পদ্ধতি, এটাকে ধাপ বিচ্যুতি পদ্ধতিও বলা হয়। ধাপ বিচ্যুতি পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করা হয় দেখো, এই যে আমরা ডিআই বার করেছি, ধাপ বিচ্যুতি পদ্ধতিতে এই ডিআইটাকে আবার ভাগ করা হয়, কি করা হয় দেখো, ইউআই ইকুয়াল টু ডিআই বাই এইচ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ডিআইটাকে লিখতে পারি এক্সআই মাইনাস এ বাই এইচ লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ইউআই এর ফর্মুলা, ইউআই এর ফর্মুলা, ইউআই ইকুয়াল টু ডিআই বাই এইচ ইকুয়াল টু এক্সআই বাই এইচ। তাহলে এখান থেকে আমি যদি ইউআইটা বার করে নিতে চাই, তাহলে ইউআই ইকুয়াল টু কি, এই যে এইটাও লিখতে পারি আমি ডিআই বাই এইচ, বা আমি লিখতে পারি এক্সআই মাইনাস এ বাই এইচ। তাহলে এখান থেকে দেখো এটা তো জিরোই আসবে, এই যে ডিআই বাই এইচ যদি করি, এই যে -10 বাই -10 করলে কত হবে, -1, এই যে এটার থেকে দেখো এই যে 10/10 করলে কত হবে 1, 20/10 করলে কত হবে 2। ওকে, এটা হচ্ছে ইউআই বার করলাম আমি। এর ছাড়া এর পরে বার করতে হয় এফ আই ইউআই, এই যে পরিসংখ্যানের সাথে গুণ করতে হয়, -7, 0, 3, 4, ঠিক, এটা হচ্ছে এফ আই ইউআই। এবার এখান থেকে যখন আমরা বার করি, তোমার কি বলে ওটাকে, উম, কল্পিত গড় বা ক্রমবিচ্যুত পদ্ধতিতে গড়,
ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি বা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় পদ্ধতি, এদের ক্ষেত্রে হয় তোমার হচ্ছে কি বলে ওটাকে, a প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই, সামেশন অফ এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই, এ হচ্ছে এটা, এ হচ্ছে এটা, সামেশন অফ এফ আই ইউআই বাই এইচ, ঠিক। এটাকে বলছি আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতি বা ধাপ বিচ্যুতি পদ্ধতি, ঠিক আছে। আশা করা যায় আমরা মোটামুটি গড় নির্ণয়ের এইগুলোই আছে তোমাদের বইতে, সবগুলো আমরা করে নিয়েছি। এবার চ্যাপ্টার থেকে একটা দুটো করে অঙ্ক করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এতক্ষণ ধরে এই যে এইসব ইংরেজি করলাম এর মেন বক্তব্য আমাদের কি ছিল। ধাপ বিচ্যুতি বা ক্রমবিচ্যুতি পদ্ধতি, এটার এই যে এখান থেকে কল্পিত গড় সেটাও আমি একবার লিখে নিচ্ছি, কল্পিত গড়, কল্পিত গড়টাকে আমরা লিখছি সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই, ঠিক আছে। ওকে, আমি চ্যাপ্টার নাম্বার 26 26.1, 26.1 এর 4 থেকে শুরু করছি। 4 থেকে শুরু করছি বলতে সবগুলো অঙ্ক আমি করাচ্ছি না, তোমাদের মোটামুটি যেগুলো প্রসেস দেখালাম তার থেকে একটা দুটো করে করিয়ে দিচ্ছি, বাকিগুলো নিজেরা করো, না পারলে তো আমি আছি। 4 দাগে তোমাকে চল দিয়েছে, পরিসংখ্যা দিয়েছে, এরকম একটা করে নেবে তোমরা, মানে কি বলে ওটাকে ছক মতো করে নেবে, চল, পরিসংখ্যা, আর এটা হচ্ছে এফ আই এক্স আই। এটা হচ্ছে চল, এটাকে এক্স আই লিখি আমরা, পরিসংখ্যা, এটা পরিসংখ্যা, পরিসংখ্যাটাকে আমরা লিখি এফ আই, আর এখানে লিখি এফ আই এক্স আই। ওকে, তাহলে চল কি কি দিয়েছে আমি একটু লিখে নিই, 5, 10, 15, 20, 25, 5, 10, 15, 20, 25, 5, 10, 15, 20, 25, 5, 10, 15, 20, 25, পরিসংখ্যা দিয়েছে 6, তারপরে দিয়েছে পি, তারপরে দিয়েছে 6, তারপরে দিয়েছে 10, তারপরে 5। এরকম যখন সিম্পল ডেটা দেওয়া থাকবে, চল আর পরিসংখ্যা দেওয়া থাকবে, কোনো শ্রেণী সীমানা এসব কিছু যখন দেওয়া না থাকবে, তখন আমাদের সুবিধা হয়, মানে প্রত্যক্ষ পদ্ধতি গড় করছে না যৌগিক গড় নির্ণয় করতে বলছে, যৌগিক গড়। আচ্ছা, এর সাথে আরো একটা তথ্য দিয়ে দিয়েছে আমাকে, যৌগিক গড় এক্স বার ইকুয়াল টু 15, তাই তো। এক্স বার ইকুয়াল টু 15 হলে পি এর মান নির্ণয় করো, পি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এফ আই এক্স আই করি, 5 ছক 30 হচ্ছে 10 পি, এটা হচ্ছে 6 15 কত হয়, 5 ছক 30 এর শূন্য, 6 15 90, আর 200, আর এটা হচ্ছে 5 25 125। এখান থেকে সামেশন অফ এফ আইটা বার করলে 5 10 15, 15 15 আর 6 21, 21 আর 6 27, 27 প্লাস পি, 5 10 15, 15 আর 6 21, 21 আর 6 27 যোগ পি, এটা হচ্ছে সামেশন অফ এফ আই। আর এখান থেকে আমাকে বার করতে হবে সামেশন অফ এফ আই এক্স আই, বার করলে কত হবে দেখো, 9 আর 3 12, 9 আর 3 12, 12, 9 আর 3 12 মানে হচ্ছে 120, 120 আর 200, 320, 320 আর হচ্ছে 125, 320, 420, 445, 445 যোগ 10 পি, এই হচ্ছে আমি পেয়ে গেলাম।
এবার যৌগিক গড় আমরা কি জানি, যৌগিক গড়ের সূত্র এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, এখানে এক্স আই দিয়ে দিয়েছে মানে এক্স বার দিয়ে দিয়েছে 15, সামেশন অফ এফ আই এক্স আই এর মান 445 প্লাস 10p বাই সামেশন এফ আই এর মান 27 প্লাস পি। ওকে ওকে, আর আড়ি গুণ করলে 15p প্লাস 27 ইন্টু 15, 535 5 হাতে 3। এর পরের ক্যালকুলেশন গুলো আমি ক্যালকুলেটারে করে নেবো, ওখানে শুধুমাত্র সময় বাঁচানোর জন্য। 535 5 হাতে 3, 5 দুগুণে 10, 35 5 হাতে 3, 5 দুগুণে 10, 10 আর 3 13, 3 হাতে 1, ওই সর্বনাশ 13, 535, 5 দুগুণে 10 আর 3 13, আর এটা হচ্ছে 27, 0 5 7 আর 3 10 0 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 405। তাহলে এইখানে কত হচ্ছে 405 ইকুয়াল টু 445 প্লাস 10p। 10pটাকে এই পাশে নিয়ে আসলে হচ্ছে তোমার 15p মাইনাস 10p ইকুয়াল টু 445 মাইনাস 405 বা 5p ইকুয়াল টু বিয়োগ করলে হচ্ছে তোমার 40 বা p ইকুয়াল টু 40 বাই 5 ইকুয়াল টু 8। অর্থাৎ p এর মান কত আমার, p এর মান 8। এবার p এর মান না, p এর মান এইখানে যদি 8 দিয়ে তোমাকে গড় নির্ণয় করতে বলতো তখন আমার এই গড় 15ই আসতো। ওকে, দেখে নাও একটুখানি। ঠিক আছে, আর একটা করি আমরা। এটা করলাম যৌগিক গড়, পরে যাই। এবার আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে একটা নিচে প্রত্যক্ষ পদ্ধতিতে একটা গড় নির্ণয় করি। সেটা হচ্ছে তোমার 7-এর 1 দাগ। 7-এর 1 দাগ, 7-এর 1 দাগে কি কি দেওয়া আছে আমাকে, শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমার প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে যখন শ্রেণী সীমানা দেওয়া থাকে তখন আমরা কি করি, সেখান থেকে এক্স আই বার করে নিই, মানে শ্রেণী মধ্যকটা বার করে নিই। চলো সেটাই করার চেষ্টা করি। শ্রেণী 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 সীমানা শ্রেণী সীমানা পরিসংখ্যা 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 এফ আই শ্রেণী মধ্যক বা শুধু মধ্যক এক্স আই, এটা হচ্ছে এফ আই এক্স আই। ওকে ওকে, এবার তথ্য যা যা দিয়েছে আমি একটু লিখি। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আর 40 থেকে 50। এই হচ্ছে আমাকে তথ্য দিয়েছে। পরিসংখ্যা দিয়েছে 4, 6, 10, 7 6 10, 7 6 10, 10 20 20 30 30 40, 4 6, আচ্ছা উপর নিচে হয়ে গেছে, 6 10 6 4। এখান থেকে আমাকে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে। প্রত্যক্ষ পদ্ধতিতে বলছে বলে আমি এখান থেকে মধ্যকটা নির্ণয় করার চেষ্টা করেছি। তাহলে মধ্যক নির্ণয় কি, ঊর্ধ্বসীমা যোগ নিম্ন সীমা বাই 2, তাহলে কত হচ্ছে
5। তাহলে এটা যখন 5 হচ্ছে, দেখো প্রত্যেকের ডিফারেন্স কত করে আছে, 10 করে আছে। তাহলে পরেরটাই 10 যোগ করে দিলে 15, পরে যোগ করলে 25, 35, 45। এটা আমি তোমার মধ্যক পেয়ে গেলাম। এবার এফআই এক্সআই, 4 5 20, 6 15 90, 25 250, 35, 6 5 6 30 এর শূন্য হাতে 3, 6 3 6 18 3 21, 5 4 5 20, শূন্য হাতে 2, 4 4 16 আর 2 18। এই অবধি আমি পেয়ে গেছি। ওকে, এই অবধি পেয়ে গেছি আমি। এবার তাহলে এবার এই সব পেয়ে গেলে আমার তো প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করার কোনো ব্যাপারই না। তাহলে এক্স বার, মানে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। এখান থেকে আমাকে বার করে নিতে হবে। এবার আমি সময় স্বল্পতার জন্য ক্যালকুলেটর ইউজ করছি, তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু কোনো কিছু করার নেই। 20 প্লাস 90 প্লাস 250 প্লাস 210 প্লাস 180, 180 সামেশন অফ এফ আই এক্স আই এর মান বেরিয়েছে আমাকে কত, 750। 6 4 10 10 20 20 30, সামেশন অফ এফ আই এর মান হচ্ছে 30। ভ্যালু বসাও, তোমার 750 বাই 30, শূন্য কাটলে 3 দুগুণে 6, 3 5 15। এই হচ্ছে আমার প্রত্যক্ষ পদ্ধতিতে নিয়ে নেও গড়। তাহলে গড় কত হচ্ছে, এই যে 25। ওকে, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় এইভাবে নির্ণয় করতে হয়। এবার হচ্ছে কল্পিত পদ্ধতিতে গড়। কল্পিত পদ্ধতিতে গড়, প্রত্যক্ষ পদ্ধতি বললাম, আগেরটা যৌগিক গড় করেছি, এটা প্রত্যক্ষ করেছি। এবার হচ্ছে কল্পিত পদ্ধতিতে গড়। 8 এর 2 দাগ, 8 এর 2 দাগ। কি কি দিয়েছে আমাকে, শ্রেণী, সীমানা আর পরিসংখ্যা। শ্রেণী, সীমানা, পরিসংখ্যা, সরি পরিসংখ্যা তো এফআই। এবার আমাকে কল্পিত গড় বলেছে। কল্পিত গড় হলে আমরা কি করি, কল্পিত একটা গড় ধরে নিই, সেটা এ ধরে নিই। এ ধরে নিয়ে তারপরে আমরা কি করি, সেখান থেকে তোমার এক্সআইটাকে বিয়োগ বিয়োগ করি। কল্পিত গড় বার করতে গেলে আমাদের ওই যে সেই এক্সআই মাইনাস ডিআই বার করতে হবে। তাহলে এখান থেকে আমি মধ্যকটা, মধ্যক মানে শ্রেণী মধ্যক, এটাকে এক্সআই লিখি। তারপরে হচ্ছে ডিআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ। তারপরে হচ্ছে এফআই ডিআই। এই অবধি করলে আমরা কল্পিত গড় পদ্ধতিতে গড়টা আমরা নির্ণয় করতে পারছি। ঠিক আছে, ভ্যালুগুলো একটু লিখে নিই আমি। 25 থেকে 35, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75, 165 থেকে 75। পরিসংখ্যা কত দিয়েছে, 4, 4 10 8 12 আর হচ্ছে 6। এটা হচ্ছে আমাকে পরিসংখ্যা দিয়ে দিয়েছে। ওকে, পরিসংখ্যা এই অবধি দিয়ে দিয়েছে আমাকে। তাহলে মধ্যক কি করে নির্ণয় করব, একটা নির্ণয় করলে দেখো সবার মাঝখানে ডিস্টেন্স, ঊর্ধ্বসীমা আর নিম্নসীমার মাঝখানে দূরত্ব হচ্ছে কত, 10 এর। তাহলে একটা নির্ণয় করে নিই আমি। মধ্যমা তোমার কি করে নির্ণয় করতে হয়, ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা বাই 2, 5 আর 5 10 এর শূন্য, 2 3 2 5 আর 1 6 বাই 2 করলে কত, 30। তাহলে প্রথম মধ্যক হচ্ছে আমার 30, পরেরটা হবে 40, 50, 60,
70, 10 করে যোগ করে দিয়েছি, হলো। এবার হচ্ছে ডিআই হচ্ছে, তাহলে আমি এর এ ধরে নিতে হবে আমাকে। আমি ধরো এই যে মাঝামাঝি আছে এই জন্য 50, এটাকে আমি এ ধরে নিলাম, তাহলে এটা 0 -10 -20, কারণ xi, এই যে xi হচ্ছে তোমার 40 থেকে 50 বাদ দিলে -10, আর 30 থেকে 50 বাদ দিলে -20, এর নিচে হচ্ছে তোমার 10 20, সরি। ওকে, এবার হচ্ছে FIDI, এটাতে গুণ করলে -80 -100 0, 10 দিয়ে গুণ করলে 120, 6 দিয়ে গুণ করলে 120, সামেশন অফ FI ইকুয়াল টু 12 আর 8 20, 20 আর হচ্ছে এই যে 6 আর 10, দেখো কিভাবে হিসাব করছি, এইসব ক্যালকুলেশন তোমাদের কাজে লাগবে। সরি, আমি চেষ্টা করছি যে সুন্দর নাম্বার আনতে, সুন্দর মানে 10 20 25 এরকম টাইপের। এই যে দেখো 12 আর 8 যোগ করলে 20 হলো, 6 আর 4 যোগ করলে 10 হলো, 20 আর 10 30, আর এই 1 10 40। সরি গাইস, তারপরে এখানে আসছে আমার সামেশন অফ FI DI, তাহলে এটা হচ্ছে 180, আর এখানে হচ্ছে 240, 240 থেকে 180 বাদ দিতে হবে। সরি, 0 8 আর কত হলে 14 হয়, 8 আর 6 14, আর 1 1 আর 1 2 মিলে গেল 0, 60। মনে তো হচ্ছে যে অঙ্ক উল্টো পাল্টা কিছু করে ফেলাইছি। ওকে 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 ওকে, কোথায় গেল? তাহলে এখান থেকে আমার বার করতে হবে, আগে ডিআইটা বার করতে হবে, ডিআই না, ডি বারটা বার করতে হবে। অ্যাকচুয়ালি এই গড় এক্স বার ইকুয়াল টু এক্স আই, মানে এক্স এ প্লাস ডি, এক্স এ প্লাস ডি বার, এক্স এ প্লাস ডি বার হয়। এক্স এ মানে এই যে এটা, এটা হচ্ছে এক্স এ প্লাস ডি বার। তাহলে এখানে এক্স এ আমার কত 50, আর ডি বারটা হচ্ছে তোমার সামেশন অফ FI DI বাই সামেশন অফ FI, তাহলে 50 প্লাস এই FI DI হচ্ছে 60 বাই সামেশন অফ FI হচ্ছে 40, কাটাকাটি করলে 4 অক্ষে 4, 4 অক্ষে 4 20, 4 5 20, 1.5 মানে 51.5, এটা হচ্ছে আমার নির্ণীয় গড়। এটা কোন পদ্ধতিতে? কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় গড় আমার 51.5। ওকে, তাহলে এখন অবধি আমরা 3টে না 4টে দেখলাম, 4টে পদ্ধতি দেখলাম আমরা এখন অবধি, 1টা 2টো 3টে দেখলাম, সরি। এরপরে আরো একটা দেখি আমরা, এরপর হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি বা ধাপ বিচ্যুতি পদ্ধতিতে একটা দেখবো। হ্যাঁ, সরি। ওকে, এবার আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতি বা ধাপ বিচ্যুতি পদ্ধতিতে একটা দেখবো। এবার আমরা করি 10 দাগ করি, যৌগিক গড় দিয়ে দিয়েছে, পির মান বার করতে বলছে। 10 না 11 করি, 11 করি, 11 মজা আসবে ওখানে। 11,
11 আমাকে কে কি দিয়েছে, এটাকে দিয়েছে বয়স, বছরে দিয়েছে। এখান থেকে আমি প্রথমে বার করব শ্রেণী সীমানা, প্রথমে বার করব, তারপরে বার করব হচ্ছে শ্রেণী মধ্যক, ধাপ বিচ্যুতি পদ্ধতিতে করছি এটা, হ্যাঁ, শ্রেণী মধ্যক xi, তারপরে বার করব আমি xi, বার করার পরে di ইকুয়াল টু xi মাইনাস a, তারপরে বার করব হচ্ছে আমি ey, সেটা হচ্ছে di বাই h, তারপরে আমাকে বার করতে হবে হচ্ছে fi ui, ঠিক আছে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে। তথ্য দিয়েছে 30-34, বয়স 30 থেকে 34, 35 থেকে 39, তাই তো, 35 থেকে 39, 40 থেকে 44, তারপরে হচ্ছে তোমার 45 থেকে 49, 50 থেকে 55, 50 থেকে 55, 50 থেকে 54, আর হচ্ছে 55 থেকে 60। দেখো এই ঊর্ধ্বসীমা আর নিম্নসীমার মাঝখানে পার্থক্য এক, মানে 34-35 এক পার্থক্য, তাহলে আমাকে কি করতে হবে, নিম্নসীমার সাথে 0.5 যোগ, সরি 0.5 বিয়োগ, আর ঊর্ধ্বসীমার সাথে 0.5 যোগ, তাহলে এটা হচ্ছে 29.5 থেকে 34.5, এটা 34.5 থেকে 39.5, এটা 39.5 থেকে 44.5, এটা 44.5 থেকে 49.5, আর 49.5 থেকে 54.5, 54.5 থেকে 50, এখানে 59 ছিল, তাই না, 59 ছিল, এটা হচ্ছে তোমার 59.5। এটা আমি শ্রেণী সীমানা বার করে নিলাম। তাহলে দেখো এই যে প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা সেম হয়েছে। আর মধ্যমা এখান থেকে বার করতে হলে আমাকে বার করতে হচ্ছে, মধ্যমা বার করার নিয়ম 29.5 যোগ 34.5, যোগ করলে হচ্ছে তোমার 10-এর 0, হাতে 1, 4, 9-4, 13, 9-4, 13, 14, 4, হাতে 1, 3 5 আর 1 6, 64/2 করলে হচ্ছে 32। তাহলে এখানে হবে 32, আর প্রত্যেকের ভিতর পার্থক্য দেখো এবার পাস করে হয়েছে 29 থেকে ধরছি আমি 29, 29, 30, 31, 32, 33, 34 পাস করে হয়েছে, তাহলে যোগ করে দিলে 37, 42, 47, 49, 47, 52, 57, এটা আমি মধ্যমা পেয়ে গেলাম। এবার দেখো এদের মাঝামাঝি, 1 2 3, মধ্যমাটাকে কোনটাকে ধরি, আচ্ছা কাম কি করেছি দেখেছ, এফআইটা লিখিয়ে নি আমি, পরিসংখ্যানটা লিখিয়ে নি, এফআইটা হচ্ছে তোমার 10 12 15, 10 12 15, 6 4 3, 6 4 3, ওই আপাতত না হলেও আমার হচ্ছে, দেখ দেখো এটাকে আমি ধরে নিই কল্পিত গড়, এটাকে আমি ধরে নিই এ, এটাকে আমি ধরে নিই এ, আর নিচের এসব আমার কাজে লাগছে না, এটাকে এ ধরে নিলাম। তাহলে এইখান থেকে আমার বার করতে হবে ডিআই ইকুয়াল টু xi মাইনাস এ, তাহলে এটা হচ্ছে 0, এবার xi হচ্ছে 37 থেকে 42, 37 মাইনাস 42, 7 আর কত হলে 12 হয়, 5 হলে, তার মানে -5, এখানে -10, এখানে হচ্ছে 42, 5, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 15, ঠিক। এবার ইউআইটা যদি বার করি আমি,
ইউআই ইউআই বার করলে হচ্ছে তোমার কি হয়, ই দিয়ে ভাগ করতে হয়, এইচ দিয়ে ভাগ করতে হয় ডিআইটাকে, তাহলে এটা 0 -1 -2 1 2 3। ওকে, এবার এফআই ইউআই হচ্ছে এটার সাথে এটাকে গুণ করব, তাহলে -20 -12 0 আর হচ্ছে 6 8 3 3 9, তাই তো? 3 3 9, হ্যাঁ। তাহলে হচ্ছে 8 আর 6 14, 14 আর 9 হচ্ছে 9 আর 14 23। এখানে 23 আর উপর হচ্ছে 32, 32 থেকে 23 বাদ দিলে কত হয়? 3 3 আর কত হলে 12 হয় না? সরি, 3 তিরিখে 9, 4 দুগুনি 8, 6 কে 8 হচ্ছে 14, 8 9 17 হচ্ছে 23। ঠিক আছে, 23 32 20 আর 12 হচ্ছে 32, 32 থেকে 23 বাদ দিলে হচ্ছে 9। তাহলে এইখানে আমি লিখতে পারি সামেশন অফ এফ আই ইউআই ইকুয়াল টু 9, আর সামেশন অফ এফ আই ইকুয়াল টু 4 আর 3 7, 7 আর 6 13, 13 12 আর 13 হচ্ছে 25, 25 আর 15 হচ্ছে 30, 40 আর 10 50। সামেশন অফ এফ আই 50। এই যে এ পেয়ে গেছি আমি, এ পেয়ে গেছি আমি। তাহলে এবার এখানে আমি লিখছি, দেখো এগুলো সব মুছে দিলাম। যৌগিক গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। তাহলে এখানে আমার যা যা পেয়েছি সেটা লিখি। এ কত? এ হচ্ছে 42, সামেশন অফ এফ আই এগুলো আর লেখা লাগলো না, আর এইচ হচ্ছে 5। তাহলে এখান থেকে ই করলে কত হচ্ছে? এ হচ্ছে 42 প্লাস সামেশন অফ এফ আই ইউআই, এটা শুধু 9 নয় কিন্তু, এটা -9 বাই 50 ইন্টু এইচ হচ্ছে 5। ওকে, তাহলে এই 5 কে কাটলে 10, তাহলে এখানে হচ্ছে 42 মাইনাস 0.9 ইকুয়াল টু 41.1। অ্যান্সার কত হচ্ছে আমার? 41.1। এই যে এত সব ইংরেজি করলাম, এটা হচ্ছে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি বা ধাপ বিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়। এখানে সুবিধা কি জানো তো? ক্যালকুলেশন ছোট হয়ে যায়। এই স্টেপগুলো একটু বেশি করতে হয়, কিন্তু ক্যালকুলেশন ছোট হয়ে যায়, মানে ভুল হওয়ার সম্ভাবনা, এরর হওয়ার সম্ভাবনা কম থাকে। ওকে, ওকে, আরো একটা করি আমরা। আচ্ছা, ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে দিয়েছে, সেটা করছি আমি। হ্যাঁ, এটা একটু মুছে দিলাম, এই প্রশ্নটুকু এর নিচেই ধরে যাবে আশা করি। নিচেই ধরে যাবে। কত দাগ? এটা হচ্ছে আমার 13 দাগ। 11 করলাম, এবার 13 দাগ। 13 দাগে আমাকে কি দিয়েছে? শ্রেণী সীমা, শ্রেণী সীমা। এখান থেকে আমাকে প্রথমে বার করতে হবে শ্রেণী সীমানা, সীমানা। তারপরে আমাকে দিয়েছে হচ্ছে এখান থেকে শ্রেণী সীমানা বার করলে আমি শ্রেণী মধ্যক বার করে নেব, মধ্যক বার করে নিলাম। তারপরে আমাকে দিয়েছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। সরি, ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমি বার করব পরিসংখ্যা, পরিসংখ্যা এফ আই। তারপরে এইখানে গুণ করে দেব এফ আই এক্স আই। ডিটেলস কি কি দেওয়া আছে লিখি। 13 দাগে এখানে দেওয়া আছে 10 এর কম, 20 এর কম। শ্রেণী সীমা দেওয়া আছে 10 এর কম, 20 এর কম, 20 এর কম, 30 এর কম, 40 এর কম, 50 এর কম,
এটা প্রাপ্ত নাম্বার বলেছে, তো প্রাপ্ত নাম্বার ম্যাক্সিমাম কত হতে পারে, সরি মিনিমাম সব থেকে কম হলে 0 হবে। তাহলে এটাকে শ্রেণী সীমাটাকে শ্রেণী সীমানায় যদি কনভার্ট করি আমার হবে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে তোমার 40, আর 40 থেকে 50। তাহলে এদের 10-এর হাফ করলে 5 হয়, পরে 10 10 যোগ করতে গেলে 15, 25, 35, 45 মধ্যমা পেয়ে গেলাম। ক্রমযৌগিক পরিসংখ্যা আমাকে দিয়েছে। ক্রমযৌগিক মানে কি পরে পরে বাড়তে থাকে, সেটাকে বলে ক্রমযৌগিক। 5, 9, 17, 17, 5, 9, 17, 29, 45, 29, 45। দেখো এই ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমাদের পরিসংখ্যা কি করে বার করতে হবে, প্রথম যে পদটা সেটাকে লিখে দাও। দ্বিতীয় পদ থেকে কি করবে, দ্বিতীয় পদে এই যে 9 - 5 বিয়োগ করলে 4, তারপরে এই যে 17 এর ক্ষেত্রে 17 - 9 করলে হচ্ছে 9 আর কত হলে 17 হয়, 9 8 আর 9 17। তারপরে এটা হচ্ছে 29 - 17, এটা করলে কত হচ্ছে তোমার 7 আর কত হলে 9 হয়, 2 হলে হাতে কিছু না, 1 1 করতে 2 1 হলে। তারপরে এটা হচ্ছে 45 - 29 ইকুয়াল টু 9 আর কত হলে 15 হয়, 9 আর 6 15, হাতে 1 1 আর 1 2, 2 আর কত হলে 4 হয়, 2 হলে। বেশি মনে হচ্ছে না? মনে হচ্ছে তো তাই, ওই সরি এটা 29, তো 2 আর 1 3, 3 আর কত হলে 4 হয়, 1 হলে 16। ওকে ওকে ঠিক আছে। এবার আমি এটা পরিসংখ্যা পেয়েছি, তাহলে সামেশন অফ এফআই কত হবে জানো, আমার এখান থেকে 45 হবে। কি করে হবে দেখো, 5 হচ্ছে 9, 9 আর 8, 9 আর 8 17, 17 12 29, 29 আর 16 45। এই হচ্ছে ক্রমযৌগিক সরি ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া থাকলে এই হচ্ছে সুবিধা পেলাম এটা। এবার হচ্ছে এফআই এক্সআই করে দিই। 5 5 5 5 25, তারপরে হচ্ছে 4 15 60, 25 গুণ 8, 4 25 100, 25 গুণ 8 করলে হয় 200। তারপরে 35 গুণ 12, এবার ক্যালকুলেটর ইউজ না করলে আর হচ্ছে না, হচ্ছে না তা নয়, টাইম লাগবে আর কি। 35 গুণ 12, 420। তারপরে হচ্ছে তোমার করলাম এটা, আচ্ছা ঠিক আছে, 35 গুণ 12 করলে 420। তারপর হচ্ছে 45 গুণ 16 করলে 720। এদেরকে যোগ করলে সামেশন অফ এফ আই এক্স আই ইকুয়াল টু হবে 720 যোগ 420 যোগ 200, সরি 200 যোগ 60 যোগ 25, 1400, 1425। দেখো তাহলে এর গড় কত হবে আমার, এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। সামেশন অফ এফ আই এক্স আই হচ্ছে 14 25 আর নিচে হচ্ছে 45। এদেরকে করলে হচ্ছে তোমার অ্যান্সার আসছে 31.67। প্রায়, কেন প্রায় লিখলাম বলো তো, প্রায় কেন প্রায় লিখলাম, কারণ এরপর এসেছিল 31.6666 এরকম আসতেছিল, এই জন্য 31.67 লিখলাম। তো আপাতত মোটামুটি আমার মনে হয় যে গড়ের যতগুলো পদ্ধতি রয়েছে, ধাপ রয়েছে, সবগুলো আমরা কম বেশি করেছি, তার সাথে চ্যাপ্টারের থেকেও কিছু প্র্যাকটিস করলাম। দেখে নাও একটুখানি, এরপরে আমরা মধ্যকটায় মানে প্রবেশ করবো আর কি। মধ্যমা যেটা আমরা মধ্যমা যে রয়েছে 26.2, সেটা আমরা যাবো, একটুখানি দেখে নাও এটা।
ঠিক আছে, চলো এবার তাহলে আমরা পরের চ্যাপ্টার মানে এই চ্যাপ্টারেরই 26.2 এ যাই। মধ্যমা তো সহজ জিনিস, একটা ফর্মুলার উপর বেস করে পুরো অঙ্ক। দেখো আমরা মধ্যগামিতার পরিমাপ যখন শুরু করেছিলাম তখন বলছিলাম গড়, মধ্যমা আর হচ্ছে সংখ্যাগুরুমান, এই তিনটা আমাদের বার করতে হয়। আমরা এতক্ষণে গড়টা দেখলাম, এবার মধ্যমাটা আমরা একটু দেখার চেষ্টা করি। হচ্ছে কি মধ্যমা? মধ্যমা কাকে বলে? মিডিল একটা পজিশনে যাওয়া, সেটাকে বলে মধ্যমা। ধরো কোনো নাম্বার যদি দেওয়া থাকে আমাকে 2, 5, 7, 13, 19, 23 আর হচ্ছে তোমার ধরো ধরো 29ই ধরো। টোটাল নাম্বার কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে টোটাল নাম্বার আমার n ইকুয়াল টু কত? 7। তার মানে টোটাল পদ আছে কটা? 7টা আছে। এবার এদের যদি আমাকে মধ্যমা বার করতে বলে, মধ্যমা বার করার এই রকম যদি পদ দিয়ে দেয়, সিম্পল যদি পদ আকারে দিয়ে দেয়, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি বলে ওটারে, ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান মানে ছোট থেকে বড় সাজিয়ে নিয়ে তারপরে যতগুলো পদ দেওয়া আছে, এই n কত দেওয়া আছে, যদি n হয় যুগ্ম, যুগ্ম মানে জোড় সংখ্যা, n যদি জোড় সংখ্যা হয় তাদের ক্ষেত্রে মধ্যমা হয়, মানে মধ্যমা হবে কোন পদ, সেটা হচ্ছে n প্লাস সরি n/2 তম পদ যোগ n/2 প্লাস তম পদ তম পদ বাই 2। এটা হচ্ছে আমার যদি n যুগ্ম হয়। আর যদি n হয় অযুগ্ম মানে বিজোড় সংখ্যা হয় অযুগ্ম, n যদি হয় অযুগ্ম সেক্ষেত্রে হবে n প্লাস 1/2 তম পদের মান। n/2 তম n প্লাস 1/2 তম পদের মান হবে তোমার কি মধ্যমা। তাহলে n কত আছে এখানে? n7, এটা হচ্ছে অযুগ্ম। তাহলে এই মানে মধ্যমা কোন পদ হবে? হচ্ছে তোমার 7 প্লাস 1, 7 প্লাস 1/2 মানে 7 আর 1 8 করলে হয় 4। চতুর্থ পদ 1 2 3 4, এই ফোর্থ পদ, এটা হচ্ছে আমার মধ্যমা। ঠিক, এবার যদি এর সাথে যদি আরো একটা নাম্বার দিয়ে দিত, ধরো 2, 5, 7, 9, 13, 19, 23 আর 29, 1 2 3 4 5 6 7 8, তাহলে এক্ষেত্রে আমার n কত হতো? n ইকুয়াল টু 8 হতো। সেক্ষেত্রে আমার এর মধ্যমা আমি কি করে বার করতাম? 8/2 মানে 4, তাহলে হচ্ছে ফোর্থ অ্যান্ড ফিফথ, ফোর্থ অ্যান্ড ফিফথ বাই 2। তাহলে এখানে দেখো 1 2 3 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে ফিফথ। তাহলে 9 প্লাস 13/2, তাহলে হচ্ছে 9 আর 13 হচ্ছে 22, 22/2 করলে হচ্ছে 11। তাহলে এই যে যখন যুগ্ম হচ্ছে এদের মধ্যমা তখন হচ্ছে 11, আর যখন অযুগ্ম হচ্ছে তখন এদের মধ্যমা হচ্ছে 13। ঠিক আছে, এই যেটা লিখেছি না, এই যে অযুগ্ম হলে এইটাকে মধ্যমার ফরম্যাটেই যদি আমি লিখতে চাই, তাহলে মধ্যমা এন যুগ্ম, এন যুগ্ম হলে মধ্যমা যদি আমাকে বার করতে হয় তাহলে হচ্ছে এক্স n/2 প্লাস এক্স n/2 প্লাস 1/2, মানে এক্স n/2 তম পদ, এক্স n/2 প্লাস 1 তম পদ বাই 2। আর যদি n হয় অযুগ্ম, অযুগ্ম তাহলে সেক্ষেত্রে আমরা লিখি এক্স ইন্টু n প্লাস 1/2 তম পদ। এটাই হচ্ছে আমার মধ্যমা হয়। ঠিক আছে, আশা করি ঠিক আছে।
আচ্ছা, এটা তো আমরা দেখলাম। এবার যদি আমাকে শ্রেণী সীমানা দিয়ে দেয়, শ্রেণী সীমানা দিয়ে যদি আমাকে বার করতে বলে, তাহলে কি করব দেখো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এরকম একটা চার্ট করতে হবে, সুন্দর একটা চার্ট। প্রথম চার্টে আমাদের লিখতে হবে শ্রেণী সীমানা। যদি শ্রেণী সীমা দেওয়া থাকে, আমাদের শ্রেণী সীমানাটাকে বার করে নিতে হবে। শ্রেণী সীমানা, তারপর হচ্ছে পরিসংখ্যা, তারপর হচ্ছে ক্রম যৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা, কিন্তু এটা হবে তোমার ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর সূচক মানে ছোট থেকে বড় হতে হতে যাবে। আমি তোমাদের এখান থেকে কোনটা করাই, কোনো একটা তো করাই। একটা পেয়েছি, সেটাই করাচ্ছি আমি তোমাদের। তাহলে তোমাদের একই সাথে দুটো জিনিস মানে ক্লিয়ার হয়ে যাবে, ফর্মুলাও ক্লিয়ার হয়ে যাবে, অঙ্ক কিভাবে করতে হবে সেটাও হয়ে যাবে। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আর লাস্ট আছে মনে হয় 50 থেকে 60, 50 থেকে 60। ঠিক আছে, পরিসংখ্যা কি দেওয়া আছে? 8, 10, 24, 16, 24, 16, 15, 7, 15, 7, 8, 10, 24, 16, 15, 7। দেখ, ক্ষুদ্রতর সূচক তাহলে প্রথমটা 8, পরেরটার সাথে যোগ করতে হবে 8, 10, 18, 18-র সাথে 24 যোগ করতে হবে, 8 আর 4 12, 2 হাতে 1, 2 3 আর 1 4, 42, 6 আর 2 8, 2 6 আর 2 8, 4 আর 1 5, 42 আর 16 58, 8 5 13, 3, 8 5 13, 3 হাতে 1, 5 আর 1 6 আর 1 7, 73 আর 7 80। এটাই হচ্ছে আমার এন। ওকে, তাহলে এই যে এন পেলাম আমি, এন যখন পেয়ে গেছি, তাহলে এন বাই টু বার করতে হবে। এক্ষেত্রে আমাকে আগে এন বাই টুটাকে বার করতে হবে। এন বাই টু মানে 40। এন বাই টু 40 কোথায় আছে? এই যে 42। তাহলে এই যে শ্রেণীটা, এই যে শ্রেণী, তার মানে এই যে শ্রেণী, এটা হচ্ছে আমার মধ্যমা শ্রেণী। এটাকে কি বলে? মধ্যমা শ্রেণী। যে শ্রেণীতে আমার ক্রমযৌগিক পরিসংখ্যা আমি অবস্থান করবে সেটাকে বলে মধ্যমা শ্রেণী। তাহলে এখানে আমি লিখতে পারি অতএব মধ্যমা শ্রেণী ইকুয়াল টু 20 to 30। এবার এই মধ্যমা শ্রেণীর যে লোয়ার লিমিট মানে নিম্ন, যে নিম্ন সীমা, সেটাকে আমরা লিখি এল দ্বারা। সেটাকে কি লিখি? এল। নিম্ন সীমাটাকে আমরা কি লিখি? এল দ্বারা প্রকাশ করি। ঠিক, তাহলে এই যে নিম্ন সীমানা, আর যেখানে নিম্ন শ্রেণী অবস্থিত সেই শ্রেণীর পরিসংখ্যাটা, সেই পরিসংখ্যানটা, সেই শ্রেণীর পরিসংখ্যাটাকে আমরা এফ নিই। সেই শ্রেণীর মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটাকে নিয়ে আমরা এফ। কোথায় যে লিখি যাতে তোমরা দেখতে পাও, এখান থেকে লিখছে। তাহলে আমার এইটুকু আমি মুছে দিচ্ছি, তাহলে তোমাদের উপরে এক জায়গায় থাকলে বুঝতে সুবিধা হবে। দেখো, n ইকুয়াল টু 80, অতএব n বাই টু ইকুয়াল টু 40। 40 কোথায় আছে? এই শ্রেণীতে আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা। এই 42 এখানে আছে। তাহলে এর বরাবর যে শ্রেণীটা রয়েছে, এর বরাবর যে শ্রেণীটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে এখান থেকে আমি লিখতে পারি অতএব মধ্যমা মধ্যমা শ্রেণী ইকুয়াল টু 20 to 30। ঠিক, এবার মধ্যমা শ্রেণীর যেটা নিম্ন সীমা, মধ্যমা শ্রেণীর যেটা নিম্ন সীমা, সেটাকে আমরা লিখি এল দ্বারা। অতএব এল ইকুয়াল টু 20। মধ্যমা শ্রেণীর নিম্ন সীমাটাকে লিখি আমরা এল দ্বারা। আর এফ কি লিখি? এফ, এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত? 24।
আরো একটা আমাদের এখানে কাজে লাগে, সেটাকে আমরা বলি সিএফ। সিএফটা লিখি, যে মানে যে শ্রেণীতে মধ্যমা অবস্থিত তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যানটাকে আমরা সিএফ দ্বারা লিখি। সিএফ কত তাহলে এখানে 18। আমি আরো একবার বলছি, বুঝে নাও, এইটুকু বুঝে যেতে পারলে কেল্লা ফতে, কিচ্ছু করা আর লাগবে না। প্রথমে আমি এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা বার করেছি, সেখান থেকে লাস্ট এন্ড ফাইনাল যেটা পেয়েছি সেটাই আমার হচ্ছে ভ্যালু অফ এন, মানে এন এর মান। সেখান থেকে এন যেহেতু যুগ্ম হয়ে গেছে, তাহলে আমি ডিরেক্ট এখানে অযুগ্ম হলেও ডিরেক্ট ভাগ করে দেবে, কোনো অসুবিধা নেই। ভাগ করলে 40। এবার আমি খুঁজছি যে 40 কোথায় আছে। 18, এটা 14 থেকে অনেক ছোট, আর 42 এটা 40 থেকে জাস্ট একটু বড়, তার মানে 40 এই শ্রেণীতে অবস্থিত হবে আমার ক্ষুদ্রতম মানে পরিসংখ্যা এইখানেই থাকবে। এবার এখানে যদি থাকে, যেখানে আমি এসে এই যে n/2টা পেলাম, যে পরিসংখ্যানে ক্রমযৌগিক পরিসংখ্যানে এসে আমি n/2টা পেলাম, সেই যে শ্রেণীটা, এই যে সেই শ্রেণীটা হচ্ছে আমার মধ্যমা শ্রেণী। এই মধ্যমা শ্রেণীর যে নিম্নমান, সেটাকে আমরা বলি এল দ্বারা লিখি। সেটাকে আমরা কি লিখি? এল দ্বারা লিখি। আর মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা, সেটাকে আমরা লিখি এফ দ্বারা। আর সিএফ কোনটাকে লিখি? যেখানে আমার মধ্যমা শ্রেণী রয়েছে তার ঠিক উপরের, মানে তার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যানটাকে আমরা সিএফ দ্বারা লিখি। আরো একটা আমাদের ভ্যালু কাজে লাগে, সেটা হচ্ছে এইচ। এইচটা কি? ঊর্ধ্বসীমা আর নিম্নসীমার মধ্যবর্তী দূরত্ব বা পার্থক্য, সেটা 10। এবার মধ্যমার ফর্মুলা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস L/2 মাইনাস CF বাই F ইন্টু এইচ। n/2 মাইনাস CF বাই F ইন্টু এইচ। তাহলে এখানে আমার L কত? L হচ্ছে 20 প্লাস n/2 হচ্ছে n/2, এই যে n/2 40 মাইনাস CF কত? 18 বাই F কত? 24 আর এইচ কত? 10। ওকে, তাহলে এইসব যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি হবে? যোগ বিয়োগ গুণ ভাগ করলে হচ্ছে 8 আর কত, হ্যাঁ এখানে আগে 20 লিখে দিই, প্লাস তোমার হচ্ছে 8 আর কত হলে 10 হয়, 2 হলে হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 4 হয়, 2 হলে বাই 24 ইন্টু 10। 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24। ওকে ওকে, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 11 55 বাই 6, 5 12 60, 20 প্লাস 55 বাই 6, 5 6 নং 54, 6 নং 54, তার মানে হচ্ছে 20 প্লাস 6 দিয়ে কাটলে 6 নং 54, 9.1 4 40, 6 48, 6 7 42, 6 6 36, 16, তার মানে 29.16 প্রায় 16 প্রায়। উত্তরটা একটু দেখে নি আমি, এটা আমি দেখিয়ে নি উত্তর। 29.17, ঠিকই আছে, 16 17 ঠিকই আছে। ওকে, এই হচ্ছে আমাদের মধ্যমা নির্ণয়ের সূত্র পদ্ধতি, যা বলো সাথে একটা অঙ্ক করিয়ে দিলাম। এবার এইগুলো একটু দেখে নাও, চ্যাপ্টার থেকে আর একটা দুটো অঙ্ক করিয়ে দিলে এটাও আমাদের কেল্লাফতে। ওকে, দেখে নাও একটুখানি। ঠিক আছে।
26.2। তো এর 3 দাগ থেকে শুরু করি আমরা। সরি, 3 দাগ। 3 দাগে বলছে কি, কিছু তো বলছে যে 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর, আচ্ছা নম্বর যা দেওয়া আছে আগে আমি সেটা লিখে ফেলি। 42, 51, 56, 42, 51, 56, 45, 62, 45, 62, 59, 59, 50, 52, 55, 52, 55, 64, 64, 45, 54, 54, 58 আর আছে 60। এখানে 14টা দিন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, দেখো আমাকে এখানে বলেই দিয়েছে আগে n equal to 14, তাহলে আমাকে আগে কি করতে হবে, এদেরকে ক্রমবর্ধমান 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 অনুসারে অনুসারে বা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, একবারে ওই লিখলেই হয়। ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখি। তাহলে এর ভিতর ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে হলে কি করতে হয়, আমাদের ছোট থেকে বড় যেতে হয়। তাহলে এর ভিতর সব থেকে ছোট হচ্ছে 42, 42 পরে 43 আছে কিনা, 44, 42, 43, 44 নেই, 45 আছে। তাহলে যেটা হয়ে যাচ্ছে তার নিচে আমি টিক চিহ্ন দিচ্ছি। 42, তারপরে আছে আমার 45 একটা, 45 দুটো, 45, 45, তাহলে 45 হয়ে গেল, 45 হয়ে গেল। 45 থেকে 50 এর মধ্যে কি কি আছে দেখো, 45 থেকে 50 এর মধ্যে আছে 50 আছে, আচ্ছা শুধু 50 আছে, তাহলে 50 লিখলাম, হয়ে গেল 50। 50 পরে আছে আমার 52, ও 51 আছে, 51, তারপরে আছে 52, 53 নেই, 54 আছে, 54, তারপর আছে 55, 55, তারপর ওই সরি 55, তারপর আছে 56, 56 আছে, 57 নেই, 58 আছে, 58 আছে, 59 আছে, 59 আছে, 60 আছে, 64 রয়েছে, 64 না 69 এটা, ওটা তোমার 64, নিজে লিখেছি নিজেই বুঝতে পারছি না। তারপরে রয়েছে 64, সরি 62টা বাদ গেছে, 62 বাদ গেছে, তারপরে আছে 64। আর একবার গুনে দেখি যে 14টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা হয়েছে। এবার n হচ্ছে 14, n 14 মানে কি হচ্ছে আমার, n যুগ্ম সংখ্যা হচ্ছে, তাহলে এর মধ্যমা কি হবে আমার, এর মধ্যমা আমাকে কিভাবে বার করতে হবে, এর মধ্যমা হবে হচ্ছে তোমার x ইন্টু 14/2 প্লাস x ইন্টু 14/2 প্লাস 1/2, তার মানে হচ্ছে x7 প্লাস x8/2। x7 কোনটা আছে, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে আমার x7, তাহলে 54, আর x8 হচ্ছে 55/2, সরি 5 আর 4 9, 5 আর 5 10, 2 দিয়ে করলে হচ্ছে 50, 54.5, 54.5 হচ্ছে আমাদের মধ্যমা। এই একটা পদ্ধতি আছে। এর পরের পদ্ধতি আছে তোমাদের, এরপরে একটা আছে তোমাদের পদ দিয়ে, সেটাও আমি তোমাদের 6 দাগ করিয়ে দিচ্ছি।
ছয় দাগ, ছয় দাগে নলের ব্যাসের দৈর্ঘ্য পরিসংখ্যা বিভাজন ছক থেকে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা নির্ণয় করো। 18 থেকে 25 অব্দি আছে। ব্যাসের দৈর্ঘ্য আছে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, তাই তো? 18 থেকে 25 অব্দি আছে। পরিসংখ্যা আছে 3, 4, 10, 15, 10, 15, 25, 10, 15, 25, 13, 6, 4, 13, 6, 4। এটা হচ্ছে আমার কি পরিসংখ্যা এফআই। এখান থেকে আমাকে ক্রমযৌগিক পরিসংখ্যাটা নির্ণয় করে নিতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা তাহলে 3, 4 আর 3 7, 7 আর 10 17, 17 আর 15 হচ্ছে 7, 5, 12, 2 হাতে 1, 32, 5 আর 2 7, 3 আর 2 5, 7 আর 3 10 এর 0, 5 আর 1 6 আর 1 7, 73, 80। এটা হচ্ছে আমার এন। এন হচ্ছে 80, তাহলে এন বাই 2 কত? এন বাই 2 হচ্ছে 40। 40 কোথায় আছে দেখো, এখানে আছে 40, তাহলে আমার মধ্যমা হবে, মধ্যমা হবে 20। ওকে, এটা হচ্ছে সেকেন্ড টাইপের অঙ্ক। আরো একটা টাইপ আমরা প্রথমে যেটা করেছি ওই একটা টাইপের আছে, সেটা আমি করলাম না। আমি তোমাদের 13 দাগটা করাই। 13 দাগ, 13 দাগ, 13 দাগে 13 দাগে দেওয়া আছে শ্রেণী সীমা, শ্রেণী সীমা। এখান থেকে আমাকে বার করতে হবে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, শ্রেণী সীমার পরে শ্রেণী সীমানা, তারপরে বার দেওয়া আছে আমাকে পরিসংখ্যা, পরিসংখ্যা, এটা হচ্ছে এফআই। এখান থেকে আমাকে ক্রমযৌগিক পরিসংখ্যা বার করে নিতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। সে ভ্যালুই তো লিখিনি। শ্রেণী সীমানায় দেখি কি কি দেওয়া আছে। শ্রেণী সীমানায় 13 দাগে দেওয়া আছে 51 থেকে 60, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 81 থেকে 90, 91 থেকে 100, 91 থেকে 100, আরো আছে 101 থেকে 110, 101 থেকে 110। এবার আমি পরিসংখ্যাটাও একটু লিখে নিই। 4, 4, 10, 15, 20, সরি 15, 4 হচ্ছে আমাকে পরিসংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে এখানে দেখো 60 আর হচ্ছে 61, পার্থক্য কত আছে? 1 তাহলে আমাকে কি করতে হবে? নিম্ন সীমানা থেকে 0.5 বাদ দিতে হবে আর উচ্চ সীমানায় 0.5 যোগ করতে হবে। তাহলে হচ্ছে 50.5 থেকে 60.5, 60.5 থেকে 70.5, 70.5 থেকে 80.5, 80.5 থেকে 90.5, 90.5 থেকে 100.5, 100.5 থেকে 110.5। ওকে, এবার পরিসংখ্যা থেকে আমার ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে কিন্তু অবশ্যই লিখে দেবে যে ক্ষুদ্রতম সূচক, মানে ছোট থেকে আমরা বড়তে যাচ্ছি। তাহলে 4, 10 আর 4 14, 14 আর 15 29, 29 আর 20 হচ্ছে 39, 39 আর হচ্ছে 15, 4, 10, 14, 14 আর 15 হচ্ছে 29, 29 আর হচ্ছে 20, 49, 49,
তাহলে হচ্ছে 9 5 9 9 আর 5 14 4 4 আর 5 আর 1 6 64 68 এটাই হচ্ছে আমার n। তাহলে n বাই 2 কত হবে? n বাই 2 হবে হচ্ছে আমার 68 বাই 2, তাহলে হচ্ছে 3 4 34। 34 কোথায় আছে? এখানে আছে। 34 আছে এখানে, 34 এখানে আছে। তাহলে এইটা হচ্ছে আমার মধ্যমা শ্রেণী। অতএব মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী আমার কত? 80.5 থেকে 90.5। অতএব এল কত হবে আমার? 80.5 এল পেলাম। তারপরে এইচ হচ্ছে 10ই আছে, 70 80 10 10 এইচ এল পেলাম। আচ্ছা সিএফ, সিএফ হচ্ছে এটা হচ্ছে আমার এফ, সিএফ তাহলে 29। আর এফ কত? এফ হচ্ছে 20। তাহলে এখান থেকে আমাকে মধ্যমা বার করতে হবে। অতএব মধ্যমা ইকুয়াল টু, মধ্যমা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। ভ্যালু বসাই। এল হচ্ছে আমার 80.5, 80.5 প্লাস এন বাই টু হচ্ছে এই যে কোথায় 34, মাইনাস সিএফ হচ্ছে 29 বাই এফ হচ্ছে 20 ইন্টু 10। 80.5 প্লাস 9 কত হলে 14, 9 আর 5 14, হাতে 1 2 আর 1 3, 3 3 মিলে গেল, শূন্য বসে না, হচ্ছে 10 বাই 20। শূন্য শূন্য কাটলে 2 দিয়ে কাটলে এটাকে হবে 2.5। তাহলে যোগ করলে 80.5 প্লাস 2.5, 5 5 10 শূন্য, হাতে 1 2 আর 1 3, তাহলে 83.0। তার মানে 83 হচ্ছে আমার নির্ণেয় মধ্যমা। 83.00 যা 83 ও তাই। তাহলে এটাই হচ্ছে আমার মধ্যমা। একটুখানি দেখে নাও। ঠিক আছে, আশা করি কোনো দুঃখ কষ্ট দুবিধা নেই। তো এই রাশিবিজ্ঞানের আমাদের আজকের প্রথম লেকচার শেষ হলো। এর পরের দিন আমরা রাশিবিজ্ঞানের সেকেন্ড লেকচারে গিয়ে আমরা পুরো রাশিবিজ্ঞান শেষ করে নেব। রাশিবিজ্ঞান শেষ করার পরে তোমাদের আর মেইনলি মানে এই কোর্সের যেটা বাকি রয়েছে সেটা রয়েছে তোমাদের বীজগণিত পোর্শনের কিছুটা বাকি রয়েছে। ঠিক আছে, সে বীজগণিত করিয়ে দেওয়া যাবে ওখানে। তো ধন্যবাদ তোমাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য। আবার ওই শেষমেশ একটাই কথা, পরীক্ষার কিন্তু আর খুব বেশি দেরি নেই, 2 তারিখ থেকে পরীক্ষা। ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারো। ফিস তো লাগছে না, ফ্রিতে। যদি মনে করো যে হ্যাঁ প্রবলেম হচ্ছে, একটু গাইডেন্স দরকার, বা এই ব্যাপারটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না, আমরা আছি তোমাদের জন্য, জিজ্ঞেস করতে পারো। তো চলো, যতক্ষণ মানে নেক্সট ক্লাস অবধি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভালো করে পড়াশোনা করো। আর আমাদের এই ছোট্ট প্রয়াস যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব ভাই বোনদের সঙ্গে শেয়ার করো। চলো, দেখা হচ্ছে আবার পরের লেকচারে। নমস্কার, রাধে রাধে।